আবুল কালাম আজাদ ভাই সহ যত ভাইয়েরা আছেন সবাইকে যদি একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয় এবং কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হয় যে এর ব্যাখ্যা দেওয়ার জন্য, তারা কোনো দিন এর সঠিক কোনো ব্যাখ্যা দাঁড় করতে পারবেন না। সেটা কি জানেন? যে যেই দলগুলোর সাথে আপনাদের ১ বছরের মতো সময়ে মাঠে ঘাটে আন্দোলন সংগ্রাম হলো, তাদের সাথে আসন সমঝোতা নিয়ে দিনের পর দিন চলে গেল, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, আপনারা কোনো সমাধানে বুঝতে পারলেন না। অথচ এনসিপি, যারা কিনা আপনাদের চূড়ান্ত বিরোধী ছিল, যাদের রাজনৈতিক স্ট্যান্ডই ছিল আপনাদের বিরুদ্ধে, তারা জামাত শিবির রাজাকার বলে বলে সেই মাঠ ময়দান গরম করেছে। এই দলটার সাথে গোপনে আপনারা ৩০টা আসনের সমঝোতা করে ফেলেছেন। এই যে কাজটা, এই কাজটাই ছিল মূলত এবার সমঝোতা ভেঙে যাওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালনকারী ইস্যু। অথচ এই ইস্যুটাকে তারা একদমই সামনে আনে না, বারবার সামনে আনে ১৪৩-এর কথা, ১৪৫-এর কথা। ভাই, এগুলো তো একদম প্রাথমিক পর্যায়ের কিছু কথা, সাংগঠনিক কিছু বিষয় ছিল, কিন্তু এগুলোকে পাশ কাটিয়ে এখন আমাদেরকে খোঁচা দিতে আসছেন এগুলো বলার জন্য। দেন, কোনো অসুবিধা নেই। শ্রদ্ধেয় মাওলানা আবুল কালাম আজাদ বাশার সাহেব, গতকাল আমি ওনার কওমি মাদ্রাসা এবং এই ঘরানার ওলামায়ে কেরামের বিরুদ্ধে ওনার যে জিঘাংসা, বিদ্বেষ এবং পরশ্রীকাতর পোস্ট ছিল, সেটার যে প্রতিবাদী ভিডিও দিয়েছিলাম, উনি সেই ভিডিওর মোটামুটি প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট করেছিলেন। যদিও পোস্ট আবার ডিলেটও করে দিয়েছেন, বাকি আমরা স্ক্রিনশট রেখেছি। ভেবেছিলাম হয়তোবা যৌক্তিক কোনো প্রতিবাদ তিনি করবেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওনার পোস্টের যেই লেখা, সেখানে দেখলাম যে সেই চিরায়ত ধারা বা অভ্যাসগতভাবে তারা যেটা অভ্যস্ত সেটাই করেছেন। কিছু আন্দাজের উপর কথা, কিছু মিথ্যাচার, কিছু প্রোপাগান্ডা, এর বাহিরে বের হতেই পারলেন না। অত্যন্ত আফসোসের কথা, অত্যন্ত দুঃখজনক বিষয় যে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও এখনও পর্যন্ত নিছক মিথ্যা প্রোপাগান্ডা, অপপ্রচার এবং মিথ্যাচারকে হাতিয়ার হিসেবে নিতে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মাওলানা আবুল কালাম আজাদ বাশার সাহেবদেরকে। আমি দর্শকদের সামনে পোস্টটা একটু যদি পড়ে শোনাই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তিনি লিখছেন, মুহতারাম মাওলানা শামসুদ্দোহা ভাই সহ ২-৩ জন কাণ্ডজ্ঞানহীন কওমি আলেম চরমনাইকে গত নির্বাচনে চরম ক্ষতিগ্রস্ত করেছে। আমি এতটুকু লাইনে স্পষ্ট করে বলতে চাই, আর আবুল কালাম আজাদ বাশার ভাইদের মতো কাণ্ডজ্ঞানওয়ালারা টোটাল ইসলাম পন্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। একটি দল যখন ইসলামী নাম ধারণ করেও অনইসলামিক যাবতীয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, ওই সময়েও আমাদের কাণ্ডজ্ঞানওয়ালা শ্রদ্ধেয় মাওলানা আবুল কালাম আজাদ বাশার সাহেবদের দলান্ধতা এবং প্রতিনিয়ত এই দলের যেই কোনো অবৈধ শরিয়া বিরুদ্ধ কাজকেও বৈধতার সার্টিফিকেট দেওয়ার তৎপরতাটা টোটাল ইসলাম পন্থাকেই এদেশে ক্ষতিগ্রস্ত করে চলেছে। তিনি লিখেছেন, ওনারা পীর সাহেব হুজুরকে ১৪৩ আসনের এ গ্রেড ধারণা দিয়েছেন। স্পষ্ট কথা হচ্ছে, এটা একটা মিথ্যা কথা, এটা একটা প্রোপাগান্ডা। এবং আবুল কালাম আজাদ ভাই প্রতিনিয়ত যে আন্দাজের উপর কথা বলেন, ধারণা প্রসূত কথা বলেন, এটার একটা জ্বলন্ত প্রমাণ তিনি এখানে দিয়েছেন। আমি ওনাকে ওনার ওই পোস্টের কমেন্টে লিখেছিলাম যে কিয়ামত পর্যন্ত আপনাকে সময় দিলাম যে ১৪৩ আসনের এই গ্রেডের ধারণা আমি দিয়েছি প্রমাণ করানোর জন্য। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, ভাই এটা প্রমাণ করতে পারবেন না। এখন যদি পাল্টা বলি যে টোটাল ইসলাম পন্থাকে ক্ষতিগ্রস্ত করেছে, আপনাদের দলকে আপনারা ধারণা দিয়েছেন যে ৩০০ আসনই আপনাদের শুধু এ গ্রেড না, বরং A+ গ্রেড, যার জন্য অপরাপর শরিকদের সাথে গাদ্দারি করা, অপরাপর শরিকদেরকে ন্যূনতম মূল্যায়ন না করা, এবং যার শুধু ক্ষমতায় যাওয়ার জন্য যতগুলো মাধ্যম দরকার সেগুলো গ্রহণে বাংলাদেশ জামাত ইসলামীকে সহায়ক ভূমিকা পালন করিয়েছেন আপনারা। এখানে ১৪৩ আসনের যেই ধারণার কথা তিনি বলেছেন, এটা একদমই মিথ্যা কথা। আমি এটা মোটেও বলিনি। তিনি কিয়ামত পর্যন্ত, তিনি, তার দল, তার কর্মী, তার লিডার, কেউ এটা প্রমাণ করতে পারবে না কিয়ামত পর্যন্ত। এখান থেকে দর্শকরা একটা জিনিস অনুমান করতে পারেন, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আবুল কালাম আজাদ বাশার ভাই, তারা তো বর্তমান সময়ে আমাদের জামাত ইসলামীর রাজনীতির বলা যায় যে ন্যারেটিভ তৈরিকারী, এবং যে কোনো বিষয়ে তারা জামাতের পক্ষে বলা যায় যে জনমত তৈরি করার জন্য
অন্যতম ভূমিকা পালন করেন। তো এই ভূমিকা পালনটা যে নিছক ভিত্তিহীন কিছু বিষয়ের উপরে হয়ে থাকে, এটা ওনার আজকের লেখার দ্বারা স্পষ্টভাবেই প্রমাণিত হচ্ছে। এরপর তিনি লিখেছেন, আমার আসনে আমি উনি ওনার আসনে জামানত হারিয়েছেন। হ্যাঁ, হারিয়েছে, অসুবিধা কি? জামানত হারানো এটা নতুন কোনো বিষয় হলো? আপনাদের 85 বছরের সংগঠন জামানত না হারানো শুরু করেছেন কয় বছর হয়? আরে ভাই, আপনাদের জামাতের আমির তো জামানত মানে পেয়েছে নির্বাচনে। সেখানে আমার মতো তাও একজন নবীন রাজনীতিতে আমি যুক্ত হয়েছি। এরপরও আপনাদের প্রপাগান্ডা, মিথ্যাচার নিয়মিত ছিল। এরপর একটা স্রোত যেখানে তৈরি হয়েছিল, সেই স্রোত থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাধ্য হয়ে সেখান থেকে আপনাদের ইয়ের কারণে, অপতৎপরতার কারণে, অপরাজনীতির কারণে বের হয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা জেনে বুঝেই আমরা ছিলাম যে এখানে, অতএব এখানে জামানত হারিয়েছি এটা খুব করার কথা না। বাকি এখান থেকে আপনাদের অহংকার, আপনাদের গর্ব এবং আপনারা যে বিভিন্ন সময়ে প্রচণ্ড পর্যায়ে হিংসা লালন করেন, এই ধরনের লেখনী থেকে এই জিনিসটা মূলত স্পষ্ট হচ্ছে। উনি পরের লাইনে লিখছেন যে উনি নির্বাচনের দিন বেলা 3টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, কেন্দ্র পাহারা দিন, আমাদের বিজয় নিশ্চিত। ভাই, আমি আশ্চর্য হচ্ছি আপনার কথায়। একবারে সামান্য কোনো একটা বিষয় লেখার আগে তো সামান্য নিজের বিবেকের সাথে নিজের মোজাকারা করা উচিত, যে আমি এটা লিখছি, আমি আদৌ এটার কোনো প্রমাণ উপস্থিত করাতে পারবো কি না, বা আমি আদৌ যার ব্যাপারে লিখছি সেটা লিখছি কি। মানুষ এত ভিত্তিহীন লেখা লিখতে পারে, আমি অবাক হই। আপনারা তো ওই মানুষ যাদের কথায় জামাতের শীর্ষ নেতৃবৃন্দ উঠা বসা করে। আপনার মতো মানুষ যদি এইভাবে ভিত্তিহীন কথা লেখেন, তো মানুষ যাবে কোন দিকে? প্রিয় ভাই, প্রিয় দর্শক, এখানে আমি শুরুর কথাটা আবার আসি। কাণ্ডজ্ঞানহীন আমাদের কারণে ইসলামী আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভাই যে করলেন, আমরা তো স্পষ্ট করেই বলি যে এবারের নির্বাচনে ইসলামপন্থা উত্থানের যে সম্ভাবনা ছিল, এর পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ডক্টর আবুল কালাম আজাদ ভাষার ভাই সহ ওনাদের যারা আছেন কাণ্ডজ্ঞানওয়ালা, ওনাদের কারণে। আজকে ওনারা বারবার একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে নির্বাচনের পর থেকেই, ইসলাম আন্দোলন বাংলাদেশ সমঝোতা জোটে নাই, বের হয়ে গেছে। আসলে কি তাই? ইসলাম আন্দোলন বাংলাদেশকে জোট থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে। আবুল কালাম আজাদ ভাই সহ যত ভাইয়েরা আছেন সবাইকে যদি একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয় এবং কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হয় যে এর ব্যাখ্যা দেওয়ার জন্য, তারা কোনো দিন এর সঠিক কোনো ব্যাখ্যা দাঁড় করতে পারবেন না। সেটা কি জানেন? যে যেই দলগুলোর সাথে আপনাদের 1 বছরের মতো সময়ে মাঠে ঘাটে আন্দোলন সংগ্রাম হলো, তাদের সাথে আসন সমঝোতা নিয়ে দিনের পর দিন চলে গেল, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, আপনারা কোনো সমাধানে বুঝতে পারলেন না। অথচ এনসিপি, যারা কিনা আপনাদের চূড়ান্ত বিরোধী ছিল, যাদের রাজনৈতিক স্ট্যান্ডই ছিল আপনাদের বিরুদ্ধে, তারা জামাত শিবির রাজাকার বলে বলে সেই মাঠ ময়দান গরম করেছে। এই দলটার সাথে গোপনে আপনারা 30টা আসনের সমঝোতা করে ফেলেছেন। এই যে কাজটা, এই কাজটাই ছিল মূলত এবার সমঝোতা ভেঙে যাওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালনকারী ইস্যু। অথচ এই ইস্যুটাকে তারা একদমই সামনে আনে না, বারবার সামনে আনে 143-এর কথা, 145-এর কথা। ভাই, এগুলো তো একদম প্রাথমিক পর্যায়ের কিছু কথা, সাংগঠনিক কিছু বিষয় ছিল, কিন্তু এগুলোকে পাশ কাটিয়ে এখন আমাদেরকে খোঁচা দিতে আসছেন এগুলো বলার জন্য। দেন, কোনো অসুবিধা নেই, আমরাও ইনশাআল্লাহ প্রতিটা বিষয়ে টু দ্য পয়েন্ট জবাব দেবো ইনশাআল্লাহ। এই সময় আপনারা মানুষদের কাছে আগেও চেষ্টা করেছেন প্রপাগান্ডা প্রতিষ্ঠিত করার জন্য, এখনও করে যাচ্ছেন, তবে এতটুকু বলে রাখি, আপনারা সফল হবেন না। মিথ্যা, প্রপাগান্ডা, অসত্য কখনোই প্রতিষ্ঠিত হয় না। সাময়িক প্রভাব তৈরি হয়, সাময়িক কেউ লাভবান হয়, কিন্তু দিন শেষে সত্যের বিজয় হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজয় হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সফল হবে ইনশাআল্লাহ। আমরা সেটাই রাখি এবং মনের মধ্যে প্রচণ্ডভাবে এই বিশ্বাস ধারণ করি, হয়তো একালে অথবা অকালে।